চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH পাকিস্তানের গুপ্তচর যারা ভারতে বসে আছে, যারা আমার আপনার সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে তথ্য পাঠানোর চেষ্টা করছে, তাদের কথায় পরে আসছি। আগে বলি, আমাদের দেশের খেয়ে আমাদের দেশে থেকে এরা নিজেদের রাজনৈতিক কর্মী বলে থাকে। এরা বলে এরা নাকি নতুন একটি রাজনীতির পথের দিশারি। এরা নিজেদের ভাম বাম কাম কি বলে থাকে আমি জানি না। এরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে পাকিস্তানের পক্ষে কথা বলে। এই কামপন্থীদের, এই ভাম বিড়ালদের তুলে তুলে ঘেঁটি ধরে আগেই বলেছিলাম ডাস্টবিনে ফেলার সময় এসেছে। এবং ডাস্টবিনে ফেলে দেওয়া শুধু নয়, এদের উল্টো করে ঝুলিয়ে ছাল ছাড়ানোর সময় এসেছে। যারা পাকিস্তানের হয়ে কথা বলে এই দেশে থেকে, এই দেশের খেয়ে, এদের কথা তো ছাড়ছি, এরা তো চুনোপুটি। এদের দোসর আছে পাকিস্তানের গুপ্তচর। জানেন কি ভয়ঙ্কর তথ্য উঠে আসছে? ঘোষ অপারেশন ঘোষ সিম বলে আসাম সরকারের তরফে একটি অপারেশন লঞ্চ করা হয়েছে। সেই অপারেশনে কি দেখা যাচ্ছে জানেন? দেখা যাচ্ছে আপনার নামে হয়তো সিম কার্ড, আমার নামে হয়তো সিম কার্ড। সেই সিম কার্ড কোথায় যাচ্ছে? সেই সিম কার্ডের ওটিপি যাচ্ছে পাকিস্তানে। সেই ওটিপি দিয়ে পাকিস্তানের হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে লগ ইন হচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করে ভারত বিরোধী কাজকর্ম হচ্ছে। কিভাবে হচ্ছে? অনেক সময় আমরা সিম কার্ড নিতে যাই, সেখানে আমাদের আঙুলের ছাপ চায়। একবার আঙুলের ছাপ দিলে বলে না অনেক সময় যে হয়নি, আরেকবার একটু ছাপটা দিয়ে দিন। প্রথমবার নেয়নি, ওই দ্বিতীয়বার তৃতীয়বার যখন আঙুলের ছাপ দিচ্ছেন তখন 2-3 নম্বর সিম আপনার নামে ইস্যু হচ্ছে। ছবি দেখাই কয়েকটা। আসামে অপারেশন ঘোষ সিম বলে যে অপারেশন শুরু হয়েছে, 7 জনকে গ্রেফতার করেছে আসাম এসটিএফ। সেই আসাম এসটিএফ যে 7 জনকে গ্রেফতার করেছে তাদের প্রত্যেকের কাছে কয়েকশো সিম কার্ড পাওয়া গিয়েছে। একজনের কাছে 948টি সিম কার্ড পাওয়া গিয়েছে। এর নাম হচ্ছে আকিক, এর নাম হচ্ছে আরিফ খান। এই আকিক, আরিফ খান, আরশদ খান, আরিফ খান, আরশদ খান, আকিক খান, মফিজুল ইসলাম, এরা কি করছিল? সাদিক, এরা কি করছিল? এরা আমার আপনার নামে সিম কার্ড তুলছিল। এরা আমার আপনার নামে সিম কার্ড তুলে সেই সিম কার্ড পাকিস্তানে লগ ইন করাচ্ছিল। এরা পাকিস্তানের গুপ্তচর। এই পাকিস্তানি গুপ্তচররা আমাকে আপনাকে ব্যবহার করে ভারত বিরোধী কাজকর্ম করছে। এবং এদেরকে চিনে নেওয়া, এদেরকে বেছে নেওয়া, এদেরকে দেখে দেখে গ্রেফতার যেমন পুলিশ করছে, আমার আপনার দায়িত্ব হচ্ছে এই ভারত বিরোধী গুপ্তচর হোক কিংবা রাস্তায় যারা পাকিস্তানের জন্য মিছিল করে তাদের সামাজিকভাবে বয়কট করা শুধু নয়, তাদেরকে শায়েস্তা করা, রাস্তায় ফেলে শায়েস্তা করা। পাকিস্তানের হয়ে যারা কথা বলবে তাদের এই দেশে কোনো জায়গা নেই, না স্যার নেই। এর পরের একটা ঘটনা বলি। হরিয়ানাতে একজন ইউটিউবার ব্লগার ইত্যাদি আমরা দেখি, কয়েক মিলিয়ন ভিউজ পায় এরা। সেই ইউটিউবার, তার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা, তার ইউটিউবের নাম হচ্ছে জো। সেই জ্যোতি মালহোত্রা গ্রেফতার হয়েছে। কেন গ্রেফতার হয়েছে জানেন? কারণ এই জ্যোতি মালহোত্রা কি করত? পাকিস্তানের দূতাবাসে যেত, গিয়ে সেখানে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানকে দিত। এ হচ্ছে গুপ্তচর। মুখোশে লুকিয়ে আছে, ভারতের পতাকা নাড়াচ্ছে, জয় শ্রীরাম বলছে, নিজেকে ভারত প্রেমী, হিন্দু প্রেমী, দেশপ্রেমী দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে টাকা নিয়ে পাকিস্তানে ইনফরমেশন পাস করছে। এবং এই জ্যোতি মালহোত্রা আপনার বাড়ির পাশেও থাকতে পারে, আমার বাড়ির নিচেও থাকতে পারে, আমার অফিসে থাকতে পারে, আপনার অফিসে থাকতে পারে, যে কোনো জায়গায়, সরকারি দপ্তর, সংবাদ মাধ্যম, যে কোনো জায়গা থাকতে পারে। এদেরকে বেছে নেওয়ার সময় এসেছে। পুলিশ করছে, দেশের সুরক্ষা সংস্থারা করছে, আমাকে আর আপনাকেও
সুরক্ষিত হতে হবে, আমাকে আপনাকেও ভাবতে হবে। আর শুধু বাইরের কথা কেন বলছি, আসামের কথা, হরিয়ানার কথা শুধু কেন বলছি, এবার কোথাকার কথা বলা প্রয়োজন, এই বাংলা। এই বাংলাতে এর আগে আমরা দেখেছি বীরভূমে গ্রেফতার হয়েছে দুজন, একজনের নাম সাহেব। এই দুজন গ্রেফতারের পর বীরভূমে কি হয়েছে জানেন? সরাসরি পাকিস্তান যোগ উঠে এসেছে। কিভাবে? পাকিস্তান থেকে অস্ত্র যেত বাংলাদেশে, আর বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে আসতো এই দুজন। আর শুধু অস্ত্র নয়, বাংলাদেশ থেকে বিভিন্ন ধার্মিক বই এনে ব্রেন ওয়াশ করার কাজ চালাতো। এবং সেই কাজ করতে গিয়ে যখন ধরা পড়ে, তখন এদের একজনের বাবা বলে, হ্যাঁ সত্যি তো, বাংলাদেশ থেকে বই নিয়ে এসে একজন দিত আমার ছেলেকে এবং তারা সেই বই ব্যবহার করত। ভাবুন, এই বীরভূমে বসে পাকিস্তানি অস্ত্র শুধু ভারতে নিয়ে আসা নয়, মগজ ধোলাই করার জন্য ধর্মীয় বই নিয়ে এসে সেগুলো ব্যবহার করে মগজ ধোলাই চলতো। হয়তো আপনার বাড়ি, আমার বাড়ি, আমাদের যে কোনো জায়গায় এই ব্যক্তিরা থাকতে পারে। এবার সময় এসেছে এগুলো নিয়ে ভাবার। আমি শোনাবো এই ব্যক্তির বাবা, যে ধরা পড়েছে, তিনি কি ভয়ঙ্কর কথা বলছেন। যদি শোনেন, অত্যন্ত চাঞ্চল্যকর এই বক্তব্য, ভয় লাগবে রীতিমতো। বাংলাদেশের বই নিয়ে এসে কিভাবে চলতো মগজ ধোলাই, শুনুন। মোবাইল শেষ করে নিয়ে এসছেন, আর ওই মোটামুটি ধরুন যে কিছু ধর্মীয় বই ছিল, ওটা হচ্ছে কিন্তু বাংলাদেশে, ওইটাই যা অপরাধ। বাংলাদেশের ধর্মীয় বইগুলো, ওইগুলো তো অন্য কোনো বই নয়, দেশদ্রোহী বই নয় আশা করি। ছিল কোনো না, কোনোদিন যায়নি। ওটা একজন ওই রুদ্রনগরের উনি দিয়ে যেতেন। রুদ্রনগর যাকে ধরেছে, হ্যাঁ, সাহো ইমাম, রুদ্রনগরে যার নাম, হ্যাঁ, ওর সঙ্গে আপনার ছেলে যোগাযোগ ছিল? যোগাযোগ মানে উনি বই তো দিয়ে যেতেন, এই মধ্যে মাঝে মধ্যে আসতেন, নামাজ পড়তেন, এইটাই দেখেছি। এটা তো ঘুর পথে কানেকশন বলছিলাম। এই বাংলাদেশিরা এসে বাংলাদেশ থেকে পাকিস্তানের অস্ত্র বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে এরা নিয়ে আসছে এই বঙ্গে। এবার আসি সরাসরি পাকযোগ। আজাদ মাল্লিক, মনে আছে? আজাদ মাল্লিক গ্রেফতার হয়, তার দুটো বাড়ি রয়েছে এই বঙ্গে, একটি হুগলিতে, আরামবাগে, বিভিন্ন জায়গায় বাড়ি। সেই আজাদ মাল্লিককে যখন গ্রেফতার করা হয়, কত অনুপ্রবেশকারী, কত জঙ্গি, তাদেরকে কত সন্ত্রাসীকে এই আজাদ মাল্লিক ঢুকিয়েছে কি করে? এর কাজ ছিল ভুয়ো পাসপোর্ট তৈরি করা, ভুয়ো নথি তৈরি করা। এবং এ কোথাকার বাসিন্দা জানেন? এ করাচির বাসিন্দা। একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে এই আজাদ মল্লিকের, যেটি করাচিতে রেজিস্টার্ড। করাচি থেকে এই বঙ্গে এসে বঙ্গে বসে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো নথি তৈরি করত। আজ সময় এসেছে দেশের প্রত্যেক মানুষ, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যে কোনো দল হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান হতে পারে, শিখ, ইসাই হতে পারে, যে কোনো ধর্ম, যে কোনো দল, যে কোনো মতবাদ, সবাই এক হয়ে এসে এই দেশ বিরোধী, দেশদ্রোহীদের শায়েস্তা করার। এবং এই দেশদ্রোহীদের আমি দুটো ভাগে ভাগ করেছি। এক নম্বর, যারা সরাসরি পাকিস্তানকে সাহায্য করে তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, অর্থাৎ গুপ্তচর। আর দু নম্বর, যারা পাকিস্তানকে সাহায্য করে মরাল সাপোর্ট দিয়ে, রাজনৈতিক সাপোর্ট দিয়ে, মিছিল করে। এরা গুপ্তচর নয়, এদেরকে আমি বলছি খুল্লা চর। আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার সময় এসেছে একসঙ্গে এই গুপ্তচর আর এই খুল্লা চোরদের বিরুদ্ধে আওয়াজ তোলার। গুপ্তচররা লুকিয়ে ইনফরমেশন পাচার করে, আর এই খুল্লা চর যারা কামপন্থী, বামপন্থী কারা জানি না, তারা খুল্লা মিছিল করে পাকিস্তানের জন্য। এদের জন্য শায়েস্তা করার কথা বলাতে একটি বক্তব্য মাথায় আসছে। এই বঙ্গে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে দেশদ্রোহীদের শায়েস্তা করা হবে একটি আইডিয়া দিয়ে গেছিলেন। দ্রুত শুনবো সেই বাইট, ফিরবো হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। যারা দেশদ্রোহী তাদেরকে এই দেশের মানুষ উল্টো ঝুলিয়ে সোজা করবে।
তাদেরকে এই দেশের মানুষ সব ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই হতে পারে, যে কোনো দল হতে পারে, তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস হতে পারে, সিপিএম এরটা জানি না, যে কোনো দল হতে পারে, সবাই মিলে আজ একসঙ্গে রাস্তায় নেমে প্রয়োজন এসেছে যারা দেশদ্রোহী, যারা গুপ্তচর এবং যারা খুল্লা চর তাদেরকে শায়েস্তা করা। কিশোরার অগ্নিবাণে আজকের অগ্নিবাণ, আজকের প্রশ্ন, আজকে যে প্রশ্ন নিয়ে যাব হাই ভোল্টেজ ডিবেটে, উল্টো করে ঝোলানো সা দেওয়াই এটাই একমাত্র পথ, নাকি এর চেয়েও কোনো পথ আছে আরও এফেক্টিভ? কারণ আমাদের এফেক্টিভ পথ চাই। যারা গুপ্তচর, যারা ভারতের খেয়ে দে ভারতের ইনফরমেশন পাকিস্তানকে পাচার করে এই এক পক্ষ, আর যারা খুল্লা চর, যারা নিজেদের কোন পন্থী বলে আমি জানি না, আমি এদেরকে কামপন্থী বলি, সেই ভাম বিড়াল তারা রাস্তায় নেমে যারা বলছে আজকে যে পাকিস্তানকে কেন আক্রমণ করবে, গিয়ে পাকিস্তানের সাথে কথা বলুন, কথা বলে ঠিক করুন, বলেছিল না একজন নেতা? এদেরকে কিভাবে শায়েস্তা করার সময় এসেছে। যাব হাই ভোল্টেজ ডিবেটে। এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করব এবং প্রশ্ন করব ঐক্যের একমাত্র পথ, কিভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশদ্রোহীদের সঙ্গে লড়াই করতে পারি। আমার সঙ্গে রয়েছেন রাজস্বী লাহিড়ী, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, এক্স ডিসি কলকাতা পুলিশ। আমি প্রথমে কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তবের কাছে যাব। স্যার, আমি দুটো পক্ষ বলছি, দুটো সাইড আছে। একটা হচ্ছে যারা গুপ্তচর, এরা ধরা পড়ছে ঘোষ সিম অপারেশন ঘোষ সিমের আন্ডারে ধরা পড়েছে যে আমার আপনার নামে সিম কার্ড করিয়ে এরা পাকিস্তানে ওটিপি পাঠিয়ে দেশ বিরোধী কার্যকলাপ করতে। এরা আছে জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবাররা আছে যারা ইনফরমেশন পাস করে, এরা হচ্ছে গুপ্তচর, এরা লুকিয়ে চর বৃত্তি করে। আর কিছু লোক আছে যারা রাজপথে মিছিল করে বলে পাকিস্তানে আক্রমণ করা যাবে না, পাকিস্তানের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে করুন। এরা হচ্ছে খুল্লা চর, এরা কিছু গোপন রাখে না। স্যার, আজকে সময় এসেছে তো ঘরে ঝাঁট দেওয়ার, বাইরের শত্রুকে হয়ে গেছে, গল্প শেষ, এবার ঘরে যে ধুলো ময়লা পড়ে আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে। বলুন স্যার। কৃষ্ণয়, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামী, তাহলে আজকে যদি আমি যে কথা বলি আমার চোখে যদি জল আসে মনে করো না। আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, আপনি যে চরের কথা বললে, একটা মহিলার চরের কথা বলছি, ভারতের প্রথম মহিলা চরের কথা বলছি, তার নাম ছিল নীরা আরিয়া। এই আপনার বাগপথে জন্ম, আমাদের কলকাতায় পড়াশোনা করেছিল। পড়াশোনার টাইমে আমাদের নেতাজি সুভাষ বোসের যেটা রানী লক্ষ্মীবাই ব্যাটালিয়নের উনি যোগদান দিয়েছিলেন, আর তার হাজব্যান্ড একটা ব্রিটিশ অফিসার ছিল, ব্রিটিশ অফিসার মিস্টার দাস, সিআইডি। মিস্টার দাস বললেন নিজের ওয়াইফকে যে আমি জানি তুমি নেতাজির সঙ্গে আছো, তুমি ওনার খবর দাও, আমার প্রমোশন হবে, আমি টাকা পাবো। নীরা আরিয়া দেয়নি। একদিন ওকে পিছা করলেন, নেতাজি সুভাষের কাছে উনি বুঝতে পারলেন দাস, উনি গুলি চালালেন, নেতাজি সুভাষের ড্রাইভারটা মারা গেল। আর জানো নীলু আরিয়া কি করলেন? ব্যানর বের করলেন আর নিজের সিন্দুরকে মেরে দিলেন, খতম করে দিলেন। এই নীরা আরিয়া তারপর কালাপানি করেছেন, আন্ডামানে গেছিলেন, রাইট? এ আমাদের মা, এ আমার বোন, যাদের থেকে আমরা অনুপ্রেরণা পাই। এই নেতাজি সুভাষচন্দ্রে আমাদের প্রথম মহিলা চর ভারতের। আর অন্যদিকে আমরা কি পাচ্ছি? পাকিস্তান লাভ জেহাদ করছে। এটা প্রথম কেস নয় জ্যোতি মালহোত্রা, এর আগে একটা মাধুরী গুপ্তা ছিল যে পাকিস্তান ইন্ডিয়ান হাই কমিশনে ছিল, ওকে এরকম সুফিতে পিএইচডি করেছে, ওকে এরকমই হানি ট্র্যাপ করে, একটা লাভ জিহাদ করে, ওরা নিজে আশায় নিজের ট্র্যাপে নিয়েছে। এটা দ্বিতীয় আমাদের মা বোনকে ফাঁসালো, এটা জ্যোতি মালহোত্রাকে। জ্যোতি মালহোত্রা কে দুবার পাকিস্তান নিয়ে গেল, ওখানে ওকে বড় কথা বলে ওকে ড্রাগস দিয়ে ওদের জন্য কাজ করার জন্য একটা হানি ট্র্যাপ করলো। এটাই মেসেজ আপনাকে আজকে দিচ্ছি আমি। আজকে আমাদের ভাই বোনকে, বিশেষ করে আমরা বোনদেরকে বলছি, এদের ট্রপে পড়বে না। এই পাকিস্তান এখানেও ধর্ম জিহাদ করছে। ওরা আমাদের দুটো কেস আমি বলে দিলাম, এটা আছে মাধুরী গুপ্তা আর দ্বিতীয় আছে জ্যোতি মালহোত্রা। আপনি বলুন এটা লাভ জিহাদ, এটা ধর্ম ভিত্তিক নেই, না কি আছে? আইএসআই নিজের মেয়ে বোনকে ইস্তেমাল করছে না কেন? জালাসি মুনির নিজের ওয়াইফ এন্ড মেয়েকে পাঠিয়ে দিল আপনার লন্ডনে, কিন্তু আপনার নিজের ওয়াইফ এন্ড বোনকে কেন পাঠালো না ইন্ডিয়াতে চরকট করার জন্য? থিং ইজ ভেরি ক্লিয়ার।
যে আমরা যা কিছু করব আমরা সব ভুয়া করব। ওরা যদি মুসলমান থাকলে বালুচিস্তানে যাদেরকে ওরা মারছে ওরা কি মুসলমান নয়? বাংলাদেশে যাদের মেরেছিল খান সেনারা তারা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের সাফ করেছিল, সেই ক্ষেত্রে কি হবে? এরা চেষ্টা করছে ভারতের মধ্যে বিভেদ তৈরি করে ভারতকে উইক করা। এক নম্বর সেটা পারেনি, পাকিস্তান ফেল করেছে। তারা চেষ্টা করেছিল পলিটিক্যাল ডিসইউনিটি তৈরি করার, ভারতে পারেনি। আমাদের দেশ এত সুন্দর স্যার, আমাদের দেশের তরফে যে বিভিন্ন টিম যাচ্ছে বিভিন্ন দেশে এই অপারেশন সিন্দুরের ব্যাপারে বলতে কেন্দ্রের তরফ থেকে, সেই টিমের মাথায় প্রত্যেক আলাদা আলাদা দলের রয়েছে। তৃণমূলের ইউসুফ পাঠান রয়েছে, বিজেপির রবিশঙ্কর প্রসাদ রয়েছে, কংগ্রেসের শশী থারুর রয়েছেন। এরা পলিটিক্যাল ইউনিটি দেশের ভাঙতে পারেনি। কিন্তু আমি রাজস্বীর কাছে যাব। রাজস্বী, পলিটিক্যাল ইউনিটি রয়েছে দেশে, ধর্মীয় ইউনিটি রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেশের মধ্যে থেকে যারা মিছিল করে বলে পাকিস্তানে, আমি একটা বাইট শুনছিলাম বলছিল উচিত হচ্ছে পাকিস্তানের সরকারকে বলা যে তোমাদের ওখানে বিভিন্ন সন্ত্রাসবাদী আছে, ওদেরকে বলা, ওরা ঠিক করে নেবে, আমাদের শান্তিপূর্ণভাবে করা উচিত। আমরা কি বলিনি পাকিস্তানকে? আমরা পাকিস্তানকে ইনফরমেশন দিইনি? এই দেশের মধ্যে থেকে দেশদ্রোহী যারা গুপ্তচর এবং খুল্লা চর, এদেরকে উল্টো ঝুলিয়ে দিয়ে শায়েস্তা করার সময় এসেছে। রাজস্বী, দেখো কিশোরদা, তুমি অনেকগুলো রাজনৈতিক দলের কথা বলছিলে, তবে এন্টায়ার কমিউনিস্ট কনগ্লোমারেশনকে এর মধ্যে থেকে সম্পূর্ণ বাইরে রাখতে হবে। যারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে টেররিস্টদের জঙ্গি ঘাঁটিতে কেন আক্রমণ করা হবে, কোট আনকোট, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে দেখেছেন, কি প্রমাণ আছে যে পাকিস্তান এই হামলা করেছে? লস্কর-ই তৈবা যেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে পহেলগাঁওয়ের ঘটনাটা লস্কর-ই তৈবা করেছে, এটা কমিউনিস্ট পার্টির লোকেরা জানছেন না বা জানেন না, বা মিছিলে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে না। সিন্ধু চুক্তির জল কেন হয়েছে, একতরফা করা হয়েছে। কমিউনিস্ট কনগ্লোমারেশন, আই এম ভেরি সরি, আমি যে ভাষাটা এই মুহূর্তে বলতে যাচ্ছি শুনতে খুব খারাপ লাগবে। বয়োজ্যেষ্ঠরা এখানে উপস্থিত আছেন, বয়োজ্যেষ্ঠ দর্শকরা আছেন, আমি হাত জোড় করে সন্তান তুল্যের ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় বলে, এই কারণে আমরা বলি যে বামপন্থী মানসিকতা বা কমিউনিস্টদের 5টা করে বাবা আছে। প্রথমে বলশেভিক বাবা, তারপরে পাকিস্তান বাবা, তারপরে চায়না বাবা, তারপরে কিউবা বাবা, সেই কিউবার থেকে ভ্যাকসিন এখনো এসেই যাচ্ছে, আর তারপরে হচ্ছে গাঁজা বাবা। তো গাঁজায় দম দিয়ে গাঁজাকে বাবা বানানো বামপন্থী কমিউনিস্ট কনগ্লোমারেশন, তারা তো চাইবেই যে পাকিস্তান যাদের 47-এ যাদের পক্ষে বামপন্থীরা ছিল তাদেরকে যখন উদুম কেলানো হচ্ছে, তাই অবৈধ বাপেদের যখন কেলানো হচ্ছে তখন তাদের অবৈধ ছানাদের তো গায়ে লাগবেই। তাই জন্য সুরসুর করে বেরিয়ে পড়েছে। তাই জন্য কেঁদে ফেলেছে, তো কান্না থেকে আরম্ভ করে সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা হবে, কার্বলিক অ্যাসিড পড়েছে, এবং আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে মিরাতুন নাহারদের মতন লোকেরা, তারা যে এইরকম নিকৃষ্ট মানসিকতার, তারা বলছে যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। বিজেপি তার মানে যুদ্ধবাজ, বিজেপি যুদ্ধ চায়। এই নেকুপুসু কথাগুলো 89 থেকে নিয়ে এই একই কথা, একই টার্গেট। এখানে এক্স সার্ভিসম্যান সাহেবরা বসে আছেন, বিভিন্ন সময় তোমাদের চ্যানেলে আসেন, তাদেরকে জিজ্ঞাসা করবে এই মুরিদকের যে ঘাঁটি, এই সবাই জানে, ভাওয়ালপুর মুরিদকে সবাই জানে, ঘাঁটিগুলোর কথা প্রতিদিন প্রত্যেকবার আর্মি বিভিন্ন সরকারকে কিভাবে বলেছে যে এদেরকে ডিস্ট্রয় করুন, এদেরকে ডিস্ট্রয় করুন, কোন সরকার করেনি। দুর্ভাগ্যের কথা বলছি আজকে তোমাকে, আইকে গুজরাল যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন হোম মিনিস্টার কে ছিলেন? কমিউনিস্ট পার্টির ইন্দ্রজিৎ গুপ্ত। সেই সরকার গোটা পাকিস্তানের যত রয়ের এজেন্টস ছিল তাদের নাম ধাম তালিকা পাকিস্তানকে দিয়ে দিয়েছিল, রয়ের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছিল। হামিদ আনসারি, ভারতবর্ষের দুর্ভাগ্যবশত যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি যখন ইরানের অ্যাম্বাসাডার ছিলেন, ইরানের যত অ্যাসেটস ছিল সবার নাম তালিকা প্রিন্ট আউট করে ইরানকে দিয়ে দিয়েছিল। প্রত্যেককে তা সেই দেশের সরকারগুলো একদম হত্যা করেছিল, হত্যা। আজকে তারা দুর্ভাগ্যবশত তারা হাইস্ট পজিশন সরকারের জায়গায় থেকেছে এবং দেশকে এইভাবে শেষ করেছে। আজকে যারা ধরা পড়েছে এগুলো সব চাইনিজ পেরোল, যে চায়নার টাকা আছে এদের কাছে। আজকে একসময় 62-তে এই সিপিএম কমিউনিস্ট পার্টির নেতা 8 বার পার্লামেন্টে গিয়েছিলেন নির্বাচিত হয়ে। তিনি যখন ছাত্র নেতা 62 সালে
তিনি তার বক্তব্য ছিল লাল চীন রাজপথ ধরে যখন রাষ্ট্রপতি ভবনের দিকে এগিয়ে আসবে প্রথম গেঁদা ফুলের মালাটা আমি পরাবো। এই বামপন্থীদেরকে আমরা ভোট দিয়ে দিয়ে বছরের পর বছর নিয়ে গেছি, আগে এদেরকে আইডেন্টিফাই করতে হবে, নো ম্যানস ল্যান্ডে গিয়ে ফেলতে হবে, এদের আধার ভোটার নাগরিকত্ব সর্বস্ব খারিজ করতে হবে, এদের ভারতের নাগরিক হওয়ার কোনো অধিকার নেই, এদেরকে পাঠিয়ে দাও, ওদের বাপেরা যদি নিতে চায় নিক। ঠিক, আমি এখান থেকে আমি সৌরভপ্রিয়র কাছে যাবো। সৌরভপ্রিয়, আমার দেখে সেদিন খুব আনন্দ হয়েছিল যেদিন এরা রাস্তায় নেমে কান্না কাঁদছিল কেন টেররিস্ট ক্যাম্পে হামলা হবে, আর কলকাতা পুলিশ আচ্ছা করে বুঝিয়ে এদেরকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তুলে নিয়ে যাচ্ছিল। আহারে কি কান্না, কেন টেররিস্ট ক্যাম্পে হামলা হবে। আমার দেখে খুব ভালো লাগে সৌরভপ্রিয়, আমার দেখে সত্যিই ভালো লাগে যখন দেশের পলিটিক্যাল ইউনিটি এক জায়গায় আসে, যখন বাইরে থেকে কোনো হামলা হয়। কিন্তু এই অতিভাম বাম কাম বিড়াল এরা একদিকে যারা রাস্তায় নেমে পাকিস্তানকে সমর্থন করে, আরেকদিকে যারা এই গুপ্তচর, এই বঙ্গেও পাওয়া গিয়েছে, আমি জানি পুলিশ কাজ করছে, আসামে এসটিএফ করেছে, কলকাতায় এসটিএফ করেছে, আরও তো আমাদেরকে সতর্ক হতে হবে, এই বঙ্গে বিশেষ করে হতে হবে, কারণ পাশেই বাংলাদেশ। সৌরভপ্রিয়, প্রথমেই বলি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সোফিয়া কুরেশি যার নয়নমণি, ভূমিকা সিং তাহার প্রাণ। আজকে সেই কবি নজরুল ইসলামের ভাষা দিয়ে আমি আজকে আমাদের বিতর্ক আমি শুরু করলাম। দ্বিতীয়ত, যে সিপিএম দল একটা সময় বলতো যে ইয়ে আজাদি ঝুটা হয়, যে সিপিএম দশকের পর দশক ধরে যারা ভারতের জাতীয় পতাকা তুলতো না, যে সিপিএম নেতাজিকে বলতো তোজর কুকুর, ঠিক, যে সিপিএম রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলতো, সেই সিপিএম এর অবস্থা আমরা আগেই বলেছিলাম দিনের পর দিন তারা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আমরা আভ্যন্তরীণ রাজনীতি যাই করি না কেন, আমরা এটা প্রমাণ করে দিয়েছি। আমরা 140 কোটি ভারতীয়, এখানে বিজেপি রয়েছে বা যে কোনো দল বা সেনাপ্রধান রয়েছে, এখানে পুলিশ কর্তা রয়েছেন, তাদের আমরা সবাই একটা জায়গাতেই রয়েছি যে আমাদের আত্মায় কিন্তু সবাই আমরা ভারতীয়। এবং এই ভারতের মাটিতে যারা মনে করবে ভারতবাসীকে আঘাত করবে, সেই জায়গাতে আমরা কোনো তৃণমূল বিজেপি কংগ্রেস এই রাজনীতি আমরা করি না। কিন্তু আজকে যে নির্লজ্জতার পরিচয় সিপিএম সিপিআইএমএল থেকে শুরু করে তাদের দল এবং তাদের নেতৃত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে পাকিস্তানে যদি জঙ্গি ঘাঁটি থাকে, উনি জানেন না যে পাকিস্তানে যদি আছে, সন্দেহ প্রকাশ আমরা বলিনি, আমরা ভারতবর্ষ থেকে বলিনি পাকিস্তানকে এর আগে ইনফরমেশন দিইনি যে কোথায় জঙ্গি আছে। এবং এই যে আমি বলছি যে জঙ্গি শুধু পাকিস্তানে নেই, এই জঙ্গি আমাদের ভারতবর্ষে রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন মানসিকতার জঙ্গিরা যতক্ষণ না ভারতবর্ষ থেকে আমরা তাড়াতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দেশের গায়ে কলঙ্ক হয়ে থাকবে। পাকিস্তান চেয়েছিল আমাদের হিন্দু মুসলমানের বিভেদ করে দেওয়া, পাকিস্তান চেয়েছিল রাজনৈতিক কংগ্রেস তৃণমূল বিজেপির মধ্যে অশান্তি লাগানো, কিন্তু সেটা পাকিস্তান পারেনি। উই আর ইউনাইটেড নেশন, আমরা সবাই নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের বুকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে আমরা স্যালিউট জানাই, সেনাবাহিনীর জন্য আমরা পাশে আছি এবং তাদের জন্য আমরা আওয়াজ তুলেছি। আজও আমাদের দল তৃণমূল কংগ্রেস জাতীয় পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য মিছিল করছে। পরবর্তীকালেও আমাদের দল ভারতবর্ষের পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আমার শুনে। আমি সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি সত্যজিৎ স্যারের কাছে যাবো ইন্টেলিজেন্সের বিষয়টি নিয়ে, এই রাজ্যের মধ্যে বসে থাকা জঙ্গিদের ব্যাপারে জানতে। তবে তার আগে আমি নীলাদ্রিদার কাছে যাবো। নীলাদ্রিবাবু, আমার কথা হচ্ছে আমরা জবে থেকে এই অপারেশন নিয়ে আলোচনা করছি, প্রথম দিন থেকে বলেছি যে এই দেশে বসে আছে দেশের শত্রু। আমি কি ভুল বলছি যখন বলছি গুপ্তচর আর খুল্লা চর? গুপ্তচররা তো তাও লুকিয়ে থাকে, এই কাম ভামেরা ওপেনলি করছে, ওপেনলি মিছিল করে কি কান্না কাঁদছে। একটা বয়স্ক মহিলা, তিনি কেঁদে ভাসাচ্ছেন কেন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে কেন গিয়ে একটা মিসাইল পড়েছে ভারতের, বলছে তাদের কি অধিকার নেই? বলুন না কিশোরয়, প্রথমে আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই, প্লিজ এই সিপিএম কে বামপন্থী বলবেন না। বামপন্থী ছিলেন চে গুয়েভারা, বামপন্থী ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি স্বামী বিবেকানন্দর বামপন্থায় বিশ্বাস রাখতেন, সেটা ভারতের বামপন্থা। নেতাজির কথা স্যার বলছিলেন, নেতাজি বলেছিলেন বামপন্থার জন্ম পশ্চিমী দেশে নয়, বামপন্থার জন্ম ভারতের সভ্যতায়। আমরা সভ্যতাটাকে ভুলে গেছি বলে আমাদের মনে হয় ওটা বোধহয় জার্মানিতে জন্মেছে। এদের কামপন্থী বরং তো বলতে পারেন। কাজের কথা বলা, ফ্ল্যাটে লেনিন বোঝানো এদের প্রচুর ইচ্ছে,
আর এরাই হচ্ছে লাভ জিহাদের শিকার। পাকিস্তান বুঝে গেছে এই কামপন্থীদের ধরার একটা রাস্তা হচ্ছে লাভ জিহাদ, তাই সোশ্যাল মিডিয়ায় যে ভদ্রমহিলাকে আটক করা হয়েছে তিনিও কিন্তু লাভ জিহাদের শিকার। তাই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি যুবকেরা, পাকিস্তানি যুবতীরা এদের লাভ জিহাদের শিকার করছে, আর এই লাভের তাড়নায় তারা দেশপ্রেম ভুলে পাকিস্তান প্রেমী হয়ে উঠছে। অবশ্য নতুন কিছু হচ্ছে না, 1946 সালে যখন পাকিস্তানের রাস্তায় মিছিল করেছিল বামপন্থীরা, প্রথম বলেছিল, জিন্না বলার আগে বাম বলেছিল হ্যাঁ আমি পাকিস্তান চাই। জিন্নার আগে পাকিস্তান চেয়েছে বামেরা, আপনি ইতিহাস খুলে দেখেন। ঠিক ঠিক স্যার। আর এরাই বলেছিল চীনের যুদ্ধের সময়, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। মাও কি বললো, মায়ের মতো লং মার্চ করার ক্ষমতা এদের নেই, এরা ফাঁকা ঘরে ওইসব বোঝায় টোজায়। মাও কোনদিন ওইসব বোঝাতেন না, তিনি রেভলিউশন করতেন। আমি দ্বিমত হতে পারি মাওয়ের সাথে, কিন্তু রেভলিউশনকে সম্মান করি। কিন্তু এরা কোনো সম্মানের যোগ্য নয় কিশলয়, এরা কামপন্থী, এরা দেশদ্রোহী, এরা দেশপ্রেমের থেকে পাকিস্তান প্রেমে মেজেছে এই লাভ জিহাদের চক্করে। তাই চক্করটা হচ্ছে লাভ জিহাদ, তার শিকার হচ্ছে কামপন্থীরা। এই কামপন্থীদের লাভ জিহাদের শিকার হওয়াটা যদি আমরা আটকাতে পারি, তাহলে এই দেশদ্রোহী, যারা ওপেনলি দেশদ্রোহী, তাদের আমরা আটকাতে পারবো। এখান থেকে আমি একটু টেকনিক্যালে যাই। স্যার 7 জন ধরা পড়েছে, আমি সত্যজিৎ স্যারের কাছে যাচ্ছি। 7 জন ধরা পড়েছে আসামে, নাম দেওয়া হয়েছে অপারেশন ঘোষ সিম। তাদেরকে ধরা হয়েছে, 948টা সিম কার্ড একজনের কাছে ছিল। এই সিম কার্ডগুলো আমার আপনার মতো মানুষের নামে রেজিস্টার করা। সেই সিম কার্ডগুলো জানতে পারছি যে আমরা যে বিভিন্ন দোকানে গিয়ে যখন সিম কার্ড তুলি, ধরুন আমি আঙুল যে ছাপ দিলাম, তখন বলা হয় যে ঠিক করে হয়নি, আরেকবার দিয়ে দিন দাদা। ওই যে দ্বিতীয়বার দিলাম তখন আরও একটা সিম কার্ড আমার নামে ইস্যু হলো, এরকম করেও নাকি হয়েছে। এটা একটা হলো। অন্যদিকে বীরভূম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আজাদ মল্লিক হোক কিংবা বীরভূমের আজমল হোক, তারা এই রাজ্যে ধরা পড়েছে। কেউ পাকিস্তানের নাগরিক, করাচির নাগরিক, এখানে এসে থেকে ভুয়ো পাসপোর্টের কাজ করত, কিংবা অনেকে বাংলাদেশ থেকে পাকিস্তানের অস্ত্র নিয়ে এই রাজ্যে নিয়ে আসতো, বাংলাদেশের বই সহ এসে মগজ ধোলাই করতো। স্যার আমরা তো খুব একটা বারুদের ওপর বসে আছি বলা যেতে পারে। পুলিশ কাজ করছে, আইন জানি সম্পূর্ণভাবে করছে, কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের কি করণীয় স্যার? এদেরকে মানে খুঁজে বার করা বা এদের এই থেকে বাঁচার জন্য আমাদের জন্য কি করণীয় বলুন স্যার। দেখুন, আমি পলিটিশিয়ান নই, এত জোরে চিৎকারও করতে পারবো না। আমি কত কোনো আর্গুমেন্টের ব্যাপারটা বলে দিই, কত কোনো পয়েন্ট। সেটা হচ্ছে এই যে সিম কার্ড জালিয়াতির ব্যাপারে আমি আপনাদের চ্যানেলে কিছুদিন আগে বলে দিয়ে গেছিলাম। সাধারণ জনগণের জন্য এবং যারা আমরা এখানে বসে আছি সবার জন্যই বলছি যে প্রত্যেকের নামে ভারতবর্ষের সরকারের যে অর্ডার আছে সেখানে 9টা সিম কার্ড ইস্যু হতে পারে। মাথায় রাখবেন, 9টা, 9। আমরা জেনারেলি যেমন কিশলয় মুখার্জির নামে একটা সিম কার্ড পেয়ে কিশলয় মুখার্জি খুব সন্তুষ্ট হয়ে গেল, ইয়েস। কিন্তু জালিয়াতরা আপনার নামের যে 8টা সিম কার্ড কোথায় বিক্রি করছে, 600 টাকা, 500 টাকা, 300 টাকা, 2000 টাকায় বিক্রি করছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের কাছে স্পষ্টভাবে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপে যদি আপনি কভার করেন তাতে বুঝতে পারবেন যে আপনার নামের, আপনার প্যান কার্ডে দিয়ে, আপনার আধার কার্ড দিয়ে সিম কার্ড যে তোলা হয়েছে তারা কার কার নামে আছে আপনি নিজেও বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। এই যে আপনি বললেন না সিম কার্ড তারা কিভাবে পাচ্ছে, সিম কার্ড এইভাবে পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখুন, সিম কার্ড জালিয়াতির এটা নতুন ব্যাপারটা নয়। এই সিম কার্ড আগামী দিনে কিন্তু আমাদের যুদ্ধটা কিন্তু সাইবার অ্যাটাক হবে। আমাদের যুদ্ধ কিন্তু কামানের যুদ্ধ হবে না কিংবা বোমা ফেলে হবে না, আমাদের আগামী যুদ্ধ হবে কিংবা সাইবার অ্যাটাক, সাইবার আর ড্রোন। সাইবার যদি আপনি অ্যাটাক করতে পারেন তাহলে আপনার প্লেন বন্ধ হবে, ট্রেন বন্ধ হবে, ব্যাংকিং সার্ভিস বন্ধ হবে, শেয়ার বন্ধ হয়ে যাবে, চারিদিক বন্ধ হয়ে যাবে। সুতরাং সাইবার অ্যাটাক ইজ দ্য মেইন অ্যাটাক সামনের দিনে। সুতরাং সিম কার্ড ইজ দ্য মেইন থিং। এই সিম কার্ডের যেই কথাটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই সিম কার্ডের ব্যাপারটা এটা বললাম। দ্বিতীয় কথা বলে দেখুন, এই যে যারা এই সিঁদুর অপারেশনে যাদের সন্ত্রাসী থেকে আমাদের, তারপরে তো আমরা 100 জনের উপরে মেরেছি, পাকিস্তানে গিয়ে মেরেছে, এখানেও মারা হয়েছে, খুঁজে খুঁজে মারা হচ্ছে। কিন্তু যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের অন্ন জল খেয়ে, ভারতবর্ষের ভাত খেয়ে, রুটি খেয়ে, ভারতবর্ষের সব সুবিধা ভোগ করে প্রত্যেকটা জিনিস ভারতবর্ষের জিনিসকে আইএসআইয়ের কাছে বিক্রি করে দিচ্ছে, তারা কিন্তু সন্ত্রাসবাদী নয়, তারা সন্ত্রাসবাদীর চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার কতগুলো ব্যাপার বলি সাধারণের জন্য। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা যেই পাড়ায় থাকি, আপনি কোনো একটা অঞ্চলে থাকেন, আমি একটা অঞ্চলে থাকি, আপনার পাড়াতে যদি নতুন কোনো লোক আসে আপনার চোখে থাকবে সেটা, সেই লোকটা নতুন পাড়ায়, আপনি কিন্তু একটা নাম্বার দিচ্ছি 1090,
1090 এই নাম্বারে ফোন করে আপনার নাম বলতে হবে না, আপনি শুধু বলুন যে স্যার আমরা অমুক পাড়ার লোক, অমুক গ্রামের লোক, এখানে আমরা নতুন কিছু লোক দেখতে পাচ্ছি, তারা আনওয়ান্টেড লোক, তারা কিন্তু এখানকার লোক নয়। আমি এটা গ্রিডেও দিতে বলবো যে সত্যজিৎ স্যার জানালেন ইনফরমেশনটা, যদি নতুন লোক সন্দেহজনক কাউকে দেখা যায় 1090-তে কল করে সেই ইনফরমেশনটা দেওয়া হোক, এটা আমাদের সাধারণ নাগরিকের কর্তব্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথাগুলো আছে। এবার দেখুন, যখনই আপনি এই যে খবরটা দিচ্ছেন, ধরুন অনেক সময় ওসিরা পাত্তা দিল না, হতে পারে ওসিরা পাত্তা দেবে না, আপনি আবারও জানাবেন কিংবা 100 ডায়ালে করতে পারবেন। গ্রামগঞ্জে যারা রয়েছেন তারা বিডিও অফিসে জানান, থানায় জানান, এবং এইভাবেই জানাতে হবে। ক্লাবগুলোতে জানান, কোনোভাবে জানাতে হবে, জানিয়ে সেই জায়গাগুলোকে, সেই লোকগুলোকে ধরতে হবে এবং ধরার পর বুঝতে হবে যে তারা কারা এই পাড়াতে এসছে এবং তারা কি পারপাসে এসছে। আমি বলছি এইভাবে কিন্তু আমাদের এসটিএফ পার্টি, আমাদের যে কলকাতা পুলিশ এসটিএফ কিন্তু 7 জনকে ধরেছে, আসাম এসটিএফ ধরেছে, কলকাতায় এর আগে ধরেছিল, ধরেছে। তা এই যে যারা ধরছে তারা কিভাবে ধরছে, এই রকম ভাবেই ধরছে। আপনার সাধারণ মানুষকে কিন্তু যদি এখানে বসে থাকলে চলবে না, কারণ আমরা জাতীয়তাবাদী সরকার, যে ভারতবর্ষের যে বর্তমান সরকার রয়েছে, এই সরকারকে যদি সম্পূর্ণ পরিমাণে সমর্থন করতে হয়, তাহলে একটা জিনিস হচ্ছে আমরা রক্ত দিয়ে হয়তো করতে পারছি না, কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের অর্থ দিয়ে করতে পারছি না, আমাদের ইনফরমেশন দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে এবং ধরতে হবে। আর একটা কথা বলি, দেখুন আমাদের এই যে ট্র্যাপগুলো বলা হয়, দেখবেন পাড়ার মধ্যে আপনি কিছু লোক গাড়িতে করে আসছে, গাড়িতে করে যাচ্ছে, অনেক সুন্দরী মেয়েও হয়তো চেনেন না, হঠাৎ তারা পাড়ায় আসছে। আপনি মাথায় রাখবেন, এই নতুন একটা কথা নয়, এটা আপনি অনেকবার বলেছেন, হানি ট্র্যাপের কথা অনেকবার আপনি বলেছেন। হানি ট্র্যাপ একটা নতুন ট্র্যাপ নয়, কোনো মহিলাকে, সুন্দরী মহিলাকে ট্র্যাপ দিয়ে তাদের মাধ্যমে অনেক খবরাখবর ইনফরমেশন বার করে নেয়, সৈন্যবাহিনীর থেকে এবং আর্মি থেকে, নেভিল থেকে কিংবা অন্যান্য বাহিনী থেকে পায়, পুলিশ বাহিনীর থেকে পায়, সেই খবরগুলো তারা আইএসআই দপ্তর কিংবা তারা পাকিস্তানকে পাঠায়। এটা শুধু এখানে নয়, গোটা পৃথিবীব্যাপী কিন্তু হানি ট্র্যাপের ব্যাপারটা আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে আমাদের যারা গুপ্তচর, তারা কিন্তু হানি ট্র্যাপার, তারা কিন্তু মহিলা, এবং তাদের মাধ্যমে শুধু এখনকার নয়, যে লেনিন কিংবা হিটলার কিংবা তারাও যে যখন সংসার চালিয়েছে কিংবা রাজত্ব চালিয়েছে, তারাও কিন্তু এই হানি ট্র্যাপের মাধ্যমে খবরাখবর পেতেন। আজকে যে এই মহিলা মালহোত্রা যে ধরা পড়েছে, সে তার যদি আপনি ল্যাপটপ, তার মোবাইল, তার কভারেজ করে দেখতে পাবেন যে কার সাথে যোগাযোগ আছে। ঠিক ড্যানিশ বলে একজন ছিল হাই কমিশনে, যাকে ফেরত পাঠানো হয়েছে। না বলছি কারা আছে, প্রত্যেকের ইন্টেলিজেন্সকে খবর পাঠাতো, প্রত্যেকের নাম কিন্তু পাবেন সিরিয়াল ভাবে, এবং সিরিয়াল ভাবে তাদের নামগুলোকে ধরে তাদেরকে অ্যাটাক করতে হবে, অ্যারেস্ট করতে হবে। এবং আমাদের যে আইন আছে, সেই আইনটা কিন্তু খুব কড়া আইন, 20 বছরের তার সাজা রয়েছে। আপনারা যদি ধরে দিতে পারেন, আপনাদের নাম কোনোদিন ডিক্লেয়ার হবে না, কিন্তু আপনারা সাহায্য করুন ভারতবর্ষের সরকারকে, যারা আপনাদের নাম উজ্জ্বলভাবে থাকবে। অনেক ধন্যবাদ স্যার, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন স্যার, কোথায় কল করতে হবে, কিভাবে জানাতে হবে, সম্পূর্ণ ইনফরমেশন স্যার দিলেন, এটা অত্যন্ত জরুরি প্রত্যেকের জন্য জানা। আমি এরপর আসবো কর্নেল স্যারের কাছে, তার আগে আমি একটা বাইট শোনাবো। প্রধানমন্ত্রী বলেছিলেন এই অপারেশন সিন্দুর হওয়ার আগে যে বেছে বেছে কাউকে ছাড়া হবে না, একদম পৃথিবীর শেষ প্রান্ত অবধি যাওয়া হবে। কিন্তু সেটা কি শুধু দেশের বাইরের কথা বলছিলেন? না, এই দেশের ভেতরেও যারা বসে আছে দেশদ্রোহী, তাদের কাউকেও ছাড়া হবে না। তারাও ভাবতে পারছে না তাদের উপর কি নেমে আসছে। শুনবো দ্রুত সেই বক্তব্য, ফিরবো আলোচনায়, হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন। जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কল্পনার চেয়েও বড় শাস্তি পাবে। আমার কাছে একদম কম সময়, আমি দ্রুত প্রত্যেকের কাছে আরো এক রাউন্ড যাব। আমার প্রশ্ন হচ্ছে কর্নেল স্যারের কাছে, স্যার এটা তো শুধু পাকিস্তানি সন্ত্রাসী বা পাকিস্তানের জন্য নয়, এদেশে বসে থাকা গুপ্তচর আর এই কামভাম, জানি না কারা রয়েছে কামভাম,
তারা রাম বিরোধী যারা, দেশ বিরোধী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এই কাম ভাম একদিকে, আরেকদিকে গুপ্তচর, এই দুটোকে মিলিয়ে দিয়ে এদেরকে উল্টো ঝুলিয়ে দেওয়ার সময় এসেছে। তো বলুন স্যার। যেহেতু আমরা পাকিস্তানকে চিনি, ওদের ভাষা চিনি, তাই জন্য আমরা পাকিস্তানি চরের কথা বলছি। আপনি যদি চায়নার কথা বলতে চান, ওদের চরের কথা দেখুন, বাংলাদেশে দেখুন, বাংলাদেশে তাকান, ওদের এম্বাসি থেকে কি জিনিস বেরোচ্ছে, ওখান থেকে কত কোটি টাকা আমাদের এই কাঁটাতার পেরিয়ে, যেখানে কাঁটাতার নেই ওখান থেকে এসে আমাদের এই পশ্চিমবঙ্গে এসে ওরা কি কি করছে আপনারা মনে রাখবেন। আমাদের বলা হয় মায়া মহা ঠগনি হাম জানি, তিরগুন ফাঁস লিয়ে কার ডোলে, বলে মধুরী বাণী। আজকে আমার বোন, আমি বোনই বলবো, মিসগাইডেড বোন জ্যোতি মালহোত্রা, তার আগে মাধুরী গুপ্তা, এরা কি করে ধরা পড়লো? ওদেরকে বলা হলো কি তোমাদেরকে আমি শর্ট করে দেখাবো, অনেক ভালো জিন্দগি দেখাবো, কি হলো? ওরা আজকে জেলে যাচ্ছে। আমি বারবার বলে দিচ্ছি মীরা আরিয়ার কথা, উনি যখন আন্ডামান জেলে ছিলেন, উনি যখন আমাদের নেতাজি বোসের জিন্দগিটা বাঁচালেন, উনি একটা মহিলা ছিলেন, নিজের হাজব্যান্ডকে সিঁদুর মিটিয়ে দিলেন, কিন্তু জানেন কি করে উনি ওনার দেহাবসান হলো, কি করে মরলেন? উনি ফুল বেচতেন হায়দ্রাবাদে, উনি কোনো পয়সার জন্য নয়, ওনার দেশের জন্য কাজ করলেন। আমি বলছি আমাদের ভাই বোনকে, আপনি পড়ুন মীরা আরিয়া কে ছিলেন, আর ওর থেকে আপনি জানুন কি দেশ বড়, পয়সা বড় নয়, দেশ বড়, এইসব নেম ফেম বড় নয়। ঠিক একদম স্যার। আমি রাজস্বীর কাছে, রাজস্বী তুমি বলছিলে একটু আগে, আপনি বলছিলেন যে এদেরকে একদম পলিটিক্যাল সিস্টেম থেকে বের করে দেওয়ার প্রয়োজন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করে। গুপ্তচর তো অ্যারেস্ট হচ্ছে ধরে নিলাম, কিন্তু পলিটিক্যাল সিস্টেম থেকে বের করবে কে? করতে হবে তো যারা সরকারে রয়েছে বা যারা এই মুহূর্তে ভোট দিচ্ছে তাদেরকেই। প্রি প্রসেস, এই দেশদ্রোহী যারা রাস্তায় মিছিল করছে পাকিস্তানের পক্ষে, এদেরকে ডাস্টবিনে ফেলার প্রসেসটা কি বলো? পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর, জামাত, বাংলাদেশি এগুলো খুচুর 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 ফুচুর ফুচুর করে যাচ্ছে, দখল করে নেবো, এই করে নেবো। এদের জন্য হচ্ছে অপারেশন ইঁদুর। আর ঘরের মধ্যে যেগুলো আছে ঘুই পোকা, উন পোকা, এই কেন্নু, আরশোলা, তেলা পোকা, এগুলোর জন্য হচ্ছে অপারেশন তন্দুর। ধরো, খোঁজো, ধরো, সেঁকে দাও, একদম সেঁকে দাও, এর বাইরে আর কোনো কিচ্ছু নেই। দেশদ্রোহী তার আবার গিয়ে কি আছে? সুভাষচন্দ্র বোস বলে গেছিলেন 20টা বছর দেশকে আর্মির শাসনে থাকবে, এবং দেশদ্রোহীর যে শাস্তির কথা সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে বাঙালি বিপ্লবী অনুশীলন সমিতির খাতায় দেশদ্রোহীর যে শাস্তির কথা বাঘা যতীন লিখেছিলেন, শচীন্দ্রনাথ সান্যাল লিখেছিলেন, সেই শাস্তি এদের বিরুদ্ধেও হতে হবে। একদম পরিষ্কার কথা, এর বাইরে অন্য কোনো দ্বিতীয় কথা। ঠিক, দারুণ লাগলো আমার। আমি সৌরভপ্রিয়র কাছে যাবো। সৌরভপ্রিয় যেমনটা বললো রাজস্বী, যে যারা দেশদ্রোহী তাদেরকে ধরে সেঁকে দাও, সত্যি তাই, তাদেরকে ধরে সেঁকে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় এসেছে। এই রাজ্য সরকার তারা বেছে বেছে একদম এই দেশদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো? বল। একদম তাই। আমি আজকে বিজেপির রাজস্বী না, একজন ভারতীয় রাজস্বীর কথাকে পূর্ণ সমর্থন করলাম। প্রথম কথা। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন কোনো জাত পাত ধর্ম বর্ণ টাইটেল দেখে কোনো বিচার হবে না। যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে, যে গুপ্তচর বৃত্তি করবে, তার স্থান আস্তাকুড়িতে হবে, তাকে জেলে ঢুকতে হবে। যার জন্য আমাদের ইউসুফ পাঠানো আমাদের ওখানে যাচ্ছে এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি যাচ্ছে। আমার কাছে মূল কথা, এই যারা গুপ্তচর, যারা পাকিস্তানকে সাহায্য করে, তারা মনে করে যে আমরা যদি হাতে রামের পতাকা নিই, বা আমরা হাতে এই যে জ্যোতি মালহোত্রাকে দেখছিলাম শিব ঠাকুরের পতাকা নিচ্ছিল, তারা যদি মনে করে যে আমরা এইভাবে করে ঠাকুরের পতাকাকে সামনে রেখে সনাতনী হিন্দু সেজে আমরা গুপ্তচর বৃত্তি করব, নরেন্দ্র মোদী কাউকে ছাড়বে না এবং আমাদের কোনো মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বে না, প্রত্যেকটা স্থান হবে ওই জেলের ভেতর। ঠিক, অসাধারণ। আমি এবার এর কাছে আসবো, নীলাদ্রিদার কাছে আসবো। নীলাদ্রিদা, একদম শেষ কমেন্টে আমি জানতে চাই যে আমি স্যারের কাছে যাব টেররিস্টদের বা গুপ্তচরদের কথা নিয়ে। আমি জানতে চাইছি খুল্লা চর যারা লেনিন বোঝানোর জন্য ফাঁকা ফ্ল্যাটকেই ভালো মনে করে, তাদেরকে কি ওই ফ্ল্যাটে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার এবং খাওয়ার জল সব বন্ধ করে দেওয়ার, হাওয়া বন্ধ করে দিয়ে ওই ফাঁকা ফ্ল্যাটেই সারা জীবনের মতো রেখে দেওয়ার সময় এসেছে? না না, কিশোলয়, আমাদের এদের প্রতি পূর্ণ সহানুভূতি আছে। এরা মানসিক বিকারগ্রস্ত, এদের মানসিক চিকিৎসা হওয়া দরকার। এবং এই মেন্টাল অ্যাসাইলাম, আমার প্রস্তাব হচ্ছে সরকার প্রতি রাজ্যে একটা করে হসপিটাল করুক এই মানসিক বিকারগ্রস্ত তথাকথিত ভারতীয়দের চিকিৎসার জন্য। এদের মানসিক চিকিৎসা হবে না দাদা, কি চিকিৎসা করবেন? যে রাস্তায় নেমে বলে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মানবাধিকার আছে, তাকে কি চিকিৎসা? তথাকথিত বললাম, কি করবেন? ছাল ছাড়াবেন? কি চিকিৎসা? আরে চিকিৎসাবিদ্যা তো অনেক উন্নত হয়েছে নিশ্চয়ই,
এই এই আমি তাদের বামও বলতে পারছি না, বলার চেষ্টা তাদের তাদের আদৌ ভারতীয় না না তথাকথিত বললাম তথা এরা কি আদৌ মানুষ সেটাও আমি বুঝতে পারছি না। মানুষ তো অবশ্যই নয়, না, না, মানুষের আমি মতো জানি না, দেখতে মানবিকতা কিছু একটা নেই হতে তো। পারে, দেখতে মানুষের মতো মতো। দেখতে কিন্তু আসলে মানুষ কিন্তু নয়। আমার সহানুভূতি আছে কিছু নয়, এদের নিশ্চয়ই একটা এখন চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত হয়েছে, এদের মানসিক চিকিৎসার প্রয়োজন। এরা চিকিৎসা করবেন কি করে? এরা তো 24 ঘন্টা গাঁজা খেয়ে মদ খেয়ে পড়ে থাকে, এদের তো সেন্স নেই। আর শুধু এরা বোঝে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মানবাধিকারের কথা। সেখানেই তো সার্জিক্যাল স্ট্রাইকটা দরকার, তাদের তুলে নিয়ে এসে সমাজ থেকে সভ্য সমাজ থেকে আলাদা করে কিভাবে চিকিৎসা হবে ডাক্তাররা ঠিক করে। ঠিক, আমি একদম কনক্লুডিং কমেন্ট স্যার। জাস্ট দু একটা লাইন বলতে হবে। এই যে এত কথাবার্তা আমরা বলছি তো, তাহলে এই শিক্ষিতটা হবে কিভাবে? তাদেরকে প্রথম থেকে তৈরি করতে হবে। অর্থাৎ আগামী জেনারেশন, আমাদের তো এই জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে, আগামী জেনারেশনকে যদি তৈরি করতে হয়, আমাদের যে সিলেবাস আছে, যে এডুকেশনাল সিলেবাস, সেই এডুকেশন সিলেবাসের মধ্যেই দেশাত্মবোধক সব জিনিস ঢোকাতে হবে, সত্যি ঘটনাগুলো, সত্যি হিস্ট্রিগুলো ঢোকাতে হবে, এবং বোঝাতে হবে যে ভারতবর্ষ কী জিনিস এবং ভারতবর্ষের ইতিহাস কী। এবং আমাদের যদি এই শিক্ষার মাধ্যমে যদি আমরা আগামী প্রজন্মকে যদি শিক্ষিত করতে পারি, আগামী দিন দেখবেন এরা কিন্তু শিক্ষিত হয়ে তারা কিন্তু এই টেররিস্ট হবে না কিংবা গুপ্তচর হবে না। এটুকু বলছি। আমার একদম শেষ করতে হবে, সময় শেষ। আমি শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাইব। আমার ইনফরমেশনের ওপর ভিত্তি করে যদি আপনাদের মতামত বদলানোর কথা মনে হয়, তাহলে আপনারা মতামত বদলাতে পারেন বা কোনো নতুন মতামত নিজেদের মাথায় রাখতে পারেন। আপনারা দেখেছেন মিছিল হয়েছে কলকাতার রাস্তায়, যে মিছিলে বলা হয়েছে যে পাকিস্তানে সন্ত্রাসবাদ রয়েছে, এটার প্রমাণ কোথায়? পাকিস্তানের যেখানে নাকি অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাক হয়েছে সেখানে সন্ত্রাসবাদীরা থাকে, সেটার প্রমাণ কোথায়? যেখানে প্রমাণ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর প্রমাণকে যারা নস্যাৎ করে, সেই দেশদ্রোহী কাম ভাম, কোন বিড়াল আমি জানি না, সেই কাম ভামপন্থীরা যারা রাস্তায় নেমেছিল এবং যারা গুপ্তচর বৃত্তি করে, তারা সমান, তারা এক। তাদেরকে সমাজ থেকে বয়কট করে সারা জীবনের মতো ডাস্টবিনে আস্তা করে ফেলে এক লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার সময় এসেছে। আপনারা ভাবুন, আমরাও ভাবি একসঙ্গে কিভাবে কত দ্রুততা করা যায়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।